ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও স্বাভাবিক লেনদেনে ফিরবে কোম্পানিটি। দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন আবাসন খাতের উদ্যোক্তা সংগঠন রিহ্যাবের জেনারেল সেক্রেটারি ও জাপান গার্ডেন সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে জানতে চাই, কেমন রয়েছে আমাদের আবাসন খাতের ব্যবসা বাণিজ্য? এই মুহূর্তে বলবো যে কিছুটা মন্থর গতিতে চলছে আমাদের এই বিজনেসটা। এটাকে বেগবান করার জন্য কিছু উপাদান প্রয়োজন, সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। বিশেষ করে ক্রেতাদের জন্য যে ঋণের ব্যবস্থাটা এখনো ওই ভাবে চালু হয়নি। বাংলাদেশ ব্যাংক বিগত বছরগুলোতে ধরেন 5 বছর আগে দিয়েছিলেন 300 কোটি টাকার মতো। আমরা মনে করি যে এই খাতে একটা দীর্ঘ মেয়াদী ঋণ দেওয়া উচিত ক্রেতাদেরকে, সিঙ্গেল ডিজিট সুদে। তাহলে পরে আমাদের এই সেক্টরটা আবার বেগবান হবে। এর পাশাপাশি আমাদের যা উদ্যোক্তা যারা আছে, ডেভেলপার, তারা বিভিন্ন ভাবে যেহেতু ব্যবসার মন্দা গিয়েছে বিগত বছরগুলোতে, তো তাদের ক্ষেত্রেও কেস টু কেস বেসিসে ব্যাংকগুলো থেকে ঋণ সহযোগিতা পাওয়া উচিত। এই বিষয়গুলো সরকারেরও নজর দেওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা শুনছি যে ড্যাপ যে প্ল্যান ছিল সেটাকে আবার ঢেলে সাজানোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি জানেন যে বিগত সরকার মানে বর্তমান সরকারের আমলেই ড্যাপকে ক্যাবিনেট থেকে অনুমোদন দেওয়া হয়েছিল ড্যাপটা বাস্তবায়নের জন্য। আবার কিছুদিন পরেই আবার সেটাকে আবার সবার সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সংযোজন বিযোজন করে আবার এটাকে একটা শেপ আনার জন্য বলা হয়েছে। কিন্তু এরপরে এটা কিন্তু থেমে আছে। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ড্যাপটাকে বাস্তবায়ন হওয়া দরকার। কোনটা অকৃষি জমি থাকবে, কোনটা রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার হবে, কমার্শিয়াল হিসেবে ব্যবহার হবে, নদী নালা কোন জায়গায় থাকবে, এগুলো আসলে ডিফাইন করা থাকে ড্যাপের মধ্যে। তাহলে কিন্তু ঢাকা শহর একটা পরিকল্পিত নগরে পরিণত হবে। এটা আমি সরকারকে অনুরোধ করব এটা যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করার জন্য। আচ্ছা, আমরা দেখলাম যে খুব সম্প্রতি তেজগাঁও যে শিল্পাঞ্চল বলে আমরা যেটাকে চিনি, তেজগাঁওকে সেটাকে বলা হচ্ছে আবাসিক শিল্প বাণিজ্য এলাকা ঘোষণা করা হচ্ছে। এই ক্ষেত্রে আসলে এই ধরনের শিল্পাঞ্চলের জন্য প্রভাবটা কি? তার পাশাপাশি আপনারা জানতে চাই যে আমরা খুব সময় দেখছি ধানমন্ডি এবং গুলশান বা বাড়িধারা যেসব জোনগুলো আছে, এগুলো কিন্তু পুরোপুরি আবাসিক এলাকার যে নর্মস থাকা উচিত সেগুলোর মধ্যে কিন্তু এরা নাই, এবং এরা দেখা যাচ্ছে অফিস আছে, স্কুল আছে, সবকিছু আছে। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে? আপনি ঠিকই বলেছেন যে ঢাকা শহরের যে ডিফাইন করা নাই ড্যাপের কথা, এটাও একটা ড্যাপের মধ্যে আসা উচিত। যে রাজধানীর যে শহরগুলোতে বিভিন্ন আমাদের যে এলাকাগুলো রয়েছে, পশ এলাকা বলেন বা সেমি পশ, সব এলাকাগুলোতে কোন জায়গাটা রেসিডেন্সিয়াল থাকবে, কমার্শিয়াল থাকবে, জোনিং করে ফেলানো উচিত। যদিও গুলশান বনানীতে এভিনিউটাকে বলা হয়েছে যে কমার্শিয়ালের জন্য, দেখা যাচ্ছে যে এভিনিউ ব্যবহার হচ্ছে, এটা দেওয়ার কারণে পিছের যে বিল্ডিং আছে তারাও হয়তো ব্যবহার করছে, এই সুযোগটা নিচ্ছে। আর সম্প্রতি যে আপনার তেজগাঁওয়ের বিষয়টা আসছে, এই তেজগাঁওয়ের শিল্প এলাকা কিন্তু শিল্পর যে চেহারাটা এটা চেঞ্জ হয়ে গেছে অনেক আগের থেকে মনে হয়। এখানে শিল্প যে যার জন্য দেওয়া হয়েছিল পাকিস্তান পিরিয়ডে, সেটা কিন্তু ওই চেহারাটার এখন নাই। বিভিন্ন দেখা যায় ইভেন চ্যানেলেরও বিভিন্ন অফিস হয়ে গেছে, আর বিভিন্ন বড় বড় অফিস হয়েছে, বাণিজ্যিক ভবনও আছে, শিল্প আছে নাম কোয়াস্তে বলা যায় যেটাকে। তো এটাকে যদিও আলটিমেটলি দেখছে যে সরকারি মনে দেখলো যে এটাকে যেইভাবে ব্যবহার হচ্ছে, আলটিমেটলি এটা শিল্প হিসেবে বলা যাবে না, অঞ্চল হিসেবে এটাকে আসলে রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল সেটা হতে পারে। আমার মনে হয় একটা মিক্স দেখতে পাচ্ছি আমরা, আবাসিক শিল্প বাণিজ্য এলাকা। আমার মনে হয় এখানে যদি রেসিডেন্সিয়াল এবং আপনার কমার্শিয়াল থাকে, সেখানে পাশাপাশি শিল্প থাকাটা আমি যৌক্তিক মনে করি না। জি, কারণ হলো যে আমাদের রেসিডেন্সিয়াল যদি হতে হয় সেটা কিছু ক্রাইটেরিয়া আছে, এটাকে তো আলটিমেটলি কনভার্সন করে করে অনেকেই কমার্শিয়াল করেই ফেলেছে। জি, তো এই সুযোগ দেওয়ার ফলে এখানে অবশ্য অনেক বসতি হবে, কমার্শিয়াল কমপ্লেক্স হবে,
হলে ভালো। আবার সেটাও চিন্তা করতে হবে যে ট্রাফিক জ্যাম আরো কি বাড়বে কি, সেই ব্যাপারেও সরকারকে সজাগ থাকতে হবে। আচ্ছা, আবাসন খাতে এখনকার আপনাদের চ্যালেঞ্জগুলো যদি বলি, সেগুলো চ্যালেঞ্জগুলো আপনি একটু আগেই বললাম যে আমাদের যে ক্রেতাদের জন্য স্বল্প সুদের ঋণের ব্যবস্থা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটা আমরা মনে করি অত্যন্ত দরকার আমাদের এই সেক্টরটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। পাশাপাশি আমি বললাম যে ডেভেলপারদেরও কিছু কেস টু কেস বেসিসে তাদের লোন দরকার, যেটা ব্যাংকগুলোকে অনুৎপাদনশীল খাত বলে অনেক ক্ষেত্রে দিচ্ছে না। এটা তো আসলে উৎপাদনশীল খাত অন্যভাবে দেখলে, যদিও এটাকে আমরা শিল্প হিসাবে সরকার, বর্তমান সরকার পূর্বে যখন ছিল তখন ঘোষণা একটা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে সার্ভিস সেক্টর হিসাবে চিহ্নিত করে। ফলশ্রুতিতে এই সেক্টরটাকে কিন্তু শিল্প হলে পরে যেই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা পাচ্ছে না। তো আমি মনে করি এটা একটা শিল্প, কারণ অনেকগুলো কম্পোনেন্টস নিয়ে আমরা একটা বাড়ি বানিয়ে থাকি। এর সাথে আমাদের প্রায় 200টার অধিক লিঙ্কেজ শিল্প জড়িত। তো এই শিল্পটা গ্রো করলেই কিন্তু অন্য লিঙ্কেজ গুলো গ্রো করবে, আদারওয়াইজ অন্য শিল্পগুলোও কিন্তু ব্যবসা মন্দার মধ্যে পড়বে। এবং আপনি দেখেছেন যে আমরা যখন ব্যবসা খারাপ করি তারাও কিন্তু খারাপ ব্যবসা করে। ইন্ডাস্ট্রিগুলো ছিল, লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকারের একটু নীতি নির্ধারকদের একটু নজর দেওয়া উচিত। আচ্ছা, আমরা আলোচনায় ফিরে আসবো আপনার সাথে, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবে একটু পরে, আমাদের সাথে থাকুন। কিছু তো একটা ব্যাপার আছে যে কারণে ভ্যাসলিন ব্যবহারকারী 5 জনের মধ্যে 4 জন নারী গায়ের ত্বকে পান উজ্জ্বলতা মুহূর্তেই। শীত কি গ্রীষ্মে নতুন ভ্যাসলিন হেলদি হোয়াইট এর স্কিন ইলুমিনেটিং মিনারেলস গায়ের ত্বককে করে 4 গুণ বেশি উজ্জ্বল মুহূর্তেই। নতুন ভ্যাসলিন হেলদি হোয়াইট, মুহূর্তেই 4 গুণ বেশি উজ্জ্বল ত্বক, যা সময়ের সাথে হয় আরো উজ্জ্বল। ভালো টেলিভিশনের ক্ষেত্রে কালার, সাউন্ড, পিকচার টিউব ও ডিজাইন হচ্ছে তার প্রতীক, যেমন মাই ওয়ান টিভি। মাই ওয়ান টিভি কিনুন, সারা জীবন ভালো থাকুন। নাম্বার 1 ব্র্যান্ড মাই ওয়ান। বেসিন বা সিঙ্ক যাই হোক, ম্যাজিক পাইপ কিন্তু একটাই, আনোয়ারের A1 ম্যাজিক পাইপ। জার্মান টেকনোলজিতে প্রস্তুত, নমনীয়, অধিক পুরু, তাই ফাটে না, টেকে বেশি দিন। A1 ম্যাজিক পাইপ, সেরা মান, বেসিন ও সিঙ্কের সেরা সমাধান। রোগটা কি? কয়দিন আগে একটা টিভি কিনছিলাম, ছবি আসে না, জিজির করে, বইয়ের বকাবকি, মাথা ব্যথা, বুকে ব্যথা, সংসারের অশান্তি মনে হয়, আর বাঁচবো না। ডাক্তার সাহেব দেখ, পট্টিতে কি আর অসুখ সারে? সারবে। কিনে নাও মাই ওয়ান টিভি, 7 বছর ওয়ারেন্টি, চিন্তা মুক্ত 7 বছর। মাই ওয়ান টিভি কিনুন, সারা জীবন ভালো থাকুন। নাম্বার 1 ব্র্যান্ড মাই ওয়ান। দেশটা তো আমার, আমি পালাবো না। সবাই স্রোতে গা ভাসায় না, কেউ কেউ বেছে নেয় স্রোতের বিপরীত। যখন নিম্নমানের বিদেশি পণ্যে আমাদের বাজার সয়লাভ, তখন কেউ কেউ স্বপ্ন দেখে পৃথিবীর মানচিত্রে এক অন্য বাংলাদেশের। তাই নিজেদের মাটিতে আন্তর্জাতিক মানের মিনিস্টার ফ্রিজ তৈরি করছি আমরা। মিনিস্টার, আমার পণ্য আমার দেশ, গর্ব বাংলাদেশ। বেসিন বা সিঙ্ক যাই হোক, ম্যাজিক পাইপ কিন্তু একটাই, আনোয়ারের A1 ম্যাজিক পাইপ। জার্মান টেকনোলজিতে প্রস্তুত, নমনীয়, অধিক পুরু, তাই ফাটে না, টেকে বেশি দিন। A1 ম্যাজিক পাইপ, সেরা মান, বেসিন ও সিঙ্কের সেরা সমাধান। অভিনন্দন, ফেয়ার এন্ড লাভলি একটি নতুন ক্রিমের কাছে হেরে গেছে। তো এত খুশির কি আছে? ফেয়ার এন্ড লাভলি জিতে গেল না, তাহলে হারলোটাকে? ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলিকে হারিয়েছে সবসময় সেরা নতুন ফেয়ার এন্ড লাভলি। সবসময় সেরা নতুন ফেয়ার এন্ড লাভলির অ্যাডভান্স ফর্মুলা, যা দেয় আমাদের সেরা ফেয়ারনেস ট্রিটমেন্ট। তো আপনি ট্রাই করেছেন? ফেয়ার এন্ড লাভলি, আমাদের সেরা ফর্মুলা।
আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক বিরতি আগে দেশের আবাসন খাত নিয়ে কথা বলছিলাম। আবাসন খাতে উদ্যোক্তাদের সংগঠন রিহাবের জেনারেল সেক্রেটারি ও জাপান গার্ডেন সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সঙ্গে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা এখন আসতে চাই রিহাবের ভূমিকা নিয়ে। রিহাবের ভূমিকা এই জন্য নিয়ে আসতে চাই যে আমরা দেখছি যে বিভিন্ন প্লট আছে যেগুলো হয় দেখা যাচ্ছে একেবারেই বিলবোর্ড সর্বস্ব। সেই ক্ষেত্রে সেই ধরনের প্লটে ক্রেতারা কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দেখা যাচ্ছে যে মানে এই ক্ষেত্রে রিহাব আসলে কি ধরনের ভূমিকা নিচ্ছে? ধরেন বিলবোর্ড সর্বস্ব যেসব ডেভেলপার কোম্পানিগুলো রয়েছে বা যারা প্লট বিক্রি করতে যাচ্ছে। ভালো প্রশ্ন করেছেন। আমরা কিন্তু যারা প্লটের ব্যবসা করে আর কি, আমাদের দিকে কিন্তু দুই ধরনের ডেভেলপার আছে আর কি। হয়তো এক ডেভেলপার জমির প্লটেরও ব্যবসা করে, বিল্ডিংও তৈরি করে, আবার কিছু ডেভেলপার শুধু প্লট বিক্রি করে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেরই রাজুকের আয়তাধীন এলাকায় অনেকেরই অ্যাপ্রুভাল নাই। আমরা কিন্তু রিহাবের যখন মেলা হয় আমরা বলেই দেই যে তার সরকারের যে কোনো সংস্থার অ্যাপ্রুভাল লাগবে এই প্লটগুলো বিক্রি করতে। বিশেষ করে যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীন হয় তাহলে রাজুকের অ্যাপ্রুভাল লাগবে। যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বাইরে হয় তাহলে পৌরসভা অথবা ক্যান্টনমেন্টের অধীন হলে ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমোদন, অথবা এগুলার একদম পৌরসভার বাহিরে হলে পরে আপনার ন্যাশনাল হাউজিং কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। এইগুলা যদি অনুমোদন না থাকে ক্রেতাদেরকে আমরা কিন্তু সাবধান করি। আমরা যখন কাউকে অ্যাড দেই সবসময় আমরা আমাদের স্লোগানগুলো থাকে যে আপনারা অনুমোদনবিহীন কোনো প্রকল্পের প্লট বা ফ্ল্যাট কিনবেন না, এটা কিন্তু আমরা বলে দিচ্ছি। আর এই ধরনের কোনো প্রকল্প থেকে যদি কোনো ধরনের অভিযোগ আসে আমরা অবশ্যই সেই ডেভেলপারকে ধরবো। আচ্ছা, যে তারা যদি কোনো তাদের যে আইন মেনে চলার যে অঙ্গীকার তারা সেটা ভঙ্গ করলে অবশ্যই আমরা আমাদের যে স্কোপ অফ পাওয়ার আছে সেটার থেকে আমরা কিন্তু অ্যাকশনে যাই এবং যেয়েছিও। অতীতে আমরা গ্রিন ডেল্টা হাউজিং এর বিরুদ্ধে আমরা অভিযোগ ছিল, অনেকগুলো আমরা তাদেরকে রিলিফ দিতে পারছি ক্রেতা সাধারণকে। যেগুলা তারা রেসপন্স করে নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই কোম্পানিকে বারংবার দেওয়ার প্রেক্ষিতে সুযোগ দেওয়ার পরেও যখন তারা পারেনি তাদেরকে আমরা কিন্তু আমাদের মেম্বারশিপ থেকে বাতিল করে দিই। আচ্ছা, তাহলে আমরা খুব সম্প্রতি হিরাজিল প্রকল্পের কথা যদি আসি, হিরাজিল প্রকল্পে দেখা যাচ্ছে যে অনেক বছর ধরে এই প্রকল্পটি ছিল এবং অনেকেই প্লট কিনেছেন এবং অনেক আছে অর্ধেক টাকা দিয়েছেন, প্লটের কোনো কিছু বুঝে পান নাই তারা এখনো। এদিকে প্লটের যারা মালিক পক্ষ রয়েছেন তারা আবার আদালত পর্যন্ত গিয়েছেন, এটা হয়তো অবসায়ন বা লিকুইডেশনের কথা চিন্তা করছেন তারা। তাহলে যারা আসলে যারা যদি প্লট যারা বুঝে পেয়ে থাকেন হয়তো একটা কাগজ আছে যেটা হয়তো কোর্টের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু যারা অর্ধেক টাকা দিয়েছেন প্লটটা এখনো বুঝে পাননি, এই ধরনের ক্রেতার সংখ্যা অবশ্যই বেশি। কিন্তু সেক্ষেত্রে তারা কি করবেন? এই যে একটা প্রকল্প শুরু করা এবং সেটা হচ্ছে যে ক্রেতাদেরকে এইভাবে ঠকানো, এই বিষয়গুলো আসলে কি হবে? মালিক পক্ষ যখন ভাবছেন যে লিকুইডেশনে চলে যাবেন, কি চিন্তা করে এদেরকে কিভাবে আসলে যে প্রকল্পের কথা বলেন, এই প্রকল্পের যারা ভুক্তভোগী ক্রেতা আমরা কোনো কমপ্লেন আমরা রিহাব অ্যাজ অন টুডে আমরা কিন্তু পাই নাই। আমরা পেলে অবশ্যই এটাকে অ্যাড্রেস করতাম। আমাদের একটা মিডিয়েশন সেল আছে, সেলের মাধ্যমে দুই পক্ষকে ডাকতাম যে বিষয়টা কি, কার দোষ কত বা কেন এই বিষয়টা ঘটলো, আর যে প্রকল্পটা সে ক্রেতাদের বিক্রি করেছিল সেটা রাজুকের অনুমোদন আছে কিনা বা পৌরসভার অনুমোদন আছে কিনা। যদি রাজুকের বাইরে হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা করতাম। আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা কমপ্লেন পাইনি। আমি হিরাজিল যে প্রকল্প এটা কোন কোম্পানি আমাকে যদি বলতেন এটা রিহাবের মেম্বার কিনা আদৌ আমি মনে করতে পারছি না যে কোন কোম্পানির এই প্রকল্পটা। যদি রিহাবের মেম্বার হয় অবশ্যই আমরা হয়তো ক্রেতারা যদি আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে অবশ্যই আমরা বিষয়টি দেখবে। আমাদের মিডিয়েশন সেলের কে গঠনই করা হয়েছে এইগুলোকে দেখভাল করার জন্য।
আচ্ছা, আপনার আবাসন খাতের উন্নয়নের জন্য রিহ্যাব কাজ করছে, আবাসন খাতের আরো বেশি যাতে করে ইনভেস্টমেন্ট আসে এখানে রিহ্যাব কাজ করছে। আমার প্রশ্ন হচ্ছে যে রিহ্যাব আসলে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে আপনারা বলছেন যে কমপ্লেইনটা আসলে কাজ করছেন, যদি কেউ কমপ্লেইন দেয় তাহলে কাজ করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বিষয় কিন্তু আমরা যদি দেখি এটা রিহ্যাবকে বেস করে না হোক, বা অনেকেই আছে যারা রিহ্যাবের বাইরে আছেন এই ধরনের অসৎ ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন, হয়তো একটা জমির মাঝখানে একটা বিলবোর্ড দিয়ে তাই সেখানে ক্রেতাদেরকে ঠকানোর চেষ্টা করছেন। আপনারা একটা অ্যাসোসিয়েশন হিসেবে আপনাদের মেম্বার না হওয়ার পরও আপনাদের অ্যাক্টিভিটিস গুলো কি কি হতে পারে যে এদেরকে প্রোটেক্ট করার জন্য? আমরা কিন্তু ইভেন বিলবোর্ডেও অ্যাড দিয়েছি যে মানে কি ধরনের জনসচেতনতার জন্য যে কোনগুলো কেনা উচিত, কোনটা কেনা উচিত, কোনটা কেনা উচিত না, কোন ধরনের অ্যাপার্টমেন্ট সে কিনবে, অনুমোদনহীন হলে কিনবে না, অনুমোদিত হলে কিনতে হবে, এবং তাদের ক্রেতা এবং ডেভেলপারের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় যেন রিহ্যাবের মিডিয়েশন সেলকে জানায়। আমরা কিন্তু বিলবোর্ডেও দিয়েছি। আর এমনি আমরা যখনই পত্রিকাগুলোতে অ্যাড দিচ্ছি তখন আমাদের ওই অ্যাড স্লোগানগুলোই আমরা দিচ্ছি। আমরা কিন্তু নিজস্ব কোনো অ্যাড দিচ্ছি না যে আমরা ফ্ল্যাট বিক্রি করব। আমাদের হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করা, এটি কিন্তু আমাদের মূল লক্ষ্য। আর আপনি যেটা বললেন এই জন্য কিন্তু দেশে আইন অলরেডি হয়েছে, রিয়েল এস্টেট ব্যবস্থাপনা ও উন্নয়ন আইন, সেটার অধীনে কিন্তু আপনার ক্রেতা সাধারণ যারা ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে পারেন। আমাদের কাছে আসলে অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা ভুক্তভোগী যারা। আর পাশাপাশি আমি বলে নিই কিন্তু আমাদের রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ব্যতিরিক্তও যারা ল্যান্ডের ব্যবসা করে তাদের জন্য একটা অ্যাসোসিয়েশন আছে, সেটাও কিন্তু সরকার কর্তৃক স্বীকৃত, বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন। তো তাদের কাছেও তারা যেতে পারেন, যে তাদেরই একজন সদস্য এই ধরনের কাজ করছেন। বিশেষ করে ল্যান্ডের ব্যবসা করেন মূলত তারা কিন্তু ওইখানে যেও মেম্বার হয়। আমরা কিন্তু এজ এ মাদার অর্গানাইজেশন সবগুলোই দেখি, আমাদের কাছে কমপ্লেন আসে, ইভেন অনেকগুলো আসলে কিন্তু আমরা অ্যাড্রেস করছি। আমরা ইভেন মেলাগুলোতে আমরা বারবার বলিও, কিন্তু ক্রেতাদের মধ্যে একটু সচেতনতা আসতে হবে যে প্লট বা ফ্ল্যাট যেইটাই কিনি রাজুকের অনুমোদন আছে কিনা বা অন্য সরকারের কোনো কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সে প্রকল্পটা করছে কিনা। তাহলে আপনি যেটা বললেন যে আমাদের আরো সচেতনতা বৃদ্ধি করা উচিত, অবশ্যই আমরা সেটার জন্য সচেষ্ট হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ 21শে বিজনেস আজকের আয়োজনে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের আবাসন খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছেন আবাসন খাতে উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের জেনারেল সেক্রেটারি ও জাপান গার্ডেন সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি। বেলা 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।